নমস্কার, আমি শান্তনু। আর আজকের কথায় ও গানের কফি উইথ শান্তনুর এই দ্বিতীয় পর্বের আড্ডায় যাকে পেয়েছি, তিনি আমাদের শান্তিপুরের অত্যন্ত গুণী এবং প্রখ্যাত তবলাবাদক শ্রী সুমিত দে। সুমিত দেকে আপনারা প্রত্যেকেই চেনেন, বাপিদা নামেই হয়তো পরিচিতি সকলের কাছে। কিন্তু আজকে তার সম্পর্কে শুধু নয়, তার সাংগীতিক জীবন এবং তিনি যেহেতু একদম ছোট থেকেই সাংগীতিক পরিমণ্ডলে তিনি বড় হয়েছেন। এবং আরেকটি কথা, আমাদের তো কোনো রকম বাধ্যবাধকতা নেই, যেখানে কোনো স্টুডিও রুম, আলো, ঝাঁ চকচকে আলো, তেমন কোনো কিছুর মধ্যে আমরা বাধ্যবাধকতাই নেই। আমরা রয়েছি একদম মাটির সঙ্গে মিশে, কারণ আমরা যেহেতু শান্তিপুরের মানুষ এবং এখানকার যা সমস্ত শিল্পীরা তাদের সঙ্গীতের জীবন দীর্ঘ বছর ধরে তারা সমস্ত ছাত্রছাত্রীদেরকে তৈরি করেছেন, তেমন একটি বাড়িতে রয়েছি, যেটা সুমিতদার বাড়ি। এবং সুমিতদার সঙ্গে আমরা এই মুহূর্তে রয়েছি। সুমিতদা, তোমাকে প্রথমেই স্বাগত জানাই। আর বাপিদা হিসেবেই আমি রাখবো, কারণ সুমিতদা বললে অনেকে চিনবে না। বাপিদা, তোমার তবলা শিক্ষা তো দীর্ঘ বছরের। পণ্ডিত শঙ্কর ঘোষের কাছে তুমি তালিম নিয়েছো। তার আগে যাদের কাছ থেকে তুমি তালিম পেয়েছিলে, তাদের নাম এবং কিভাবে শুরু হয়েছিল? আমার শিক্ষা বলতে, আমি তো কিছু আগে জানতাম না। আমি শুধু সেন্সে বাজাতাম, গানের সঙ্গে বাজাতাম। আমার বাবার সঙ্গে নানান জায়গায় গিয়ে বাজাতাম। আমার বাবা অনেক বাইরে প্রোগ্রাম করতে যেত। তখন যখন 6-7 বছর বয়স, তখন থেকে বাজাতাম, স্টেজে বাজাতাম। শুনে তখন আমার কিন্তু যে যে ক্লাসিক্যাল বা নানা রকম কম্পোজিশন বাজাবো, ক্লাসিক্যাল শিক্ষাটা তো আমার ছিল না। তা তখন আমি ওইভাবে বাজাতাম এবং বাবার সঙ্গে বাজাতাম। বাবাই যেভাবে গাইড করতো, আমার বাবা অকিঞ্চন্দ্রের শান্তিপুরের যথেষ্ট বিখ্যাত এবং বহু জায়গায় বাবা যেত। তারপর আমি যখন আমার বাবার ইচ্ছে হলো, বাবার ইচ্ছাতে আমি কৃষ্ণনগরের রঞ্জিত শর্মা, খুব গুণী মানুষ, উনি আমার বাড়ি তখন আসতেন, বাবার সঙ্গে বাজাতে আসতেন, প্রত্যেক সপ্তাহে আসতেন, বাজাতে আসতেন। তখন তার কাছে আমি আমার বাড়িতেই উনি আমায় শেখাতেন, আমি শিখতাম, বছর দিক শিখেছিলাম। আবার আমার গুরু সুজিত ব্যানার্জি, ওনার বাড়ি ধর্মদা। তা আমি রানাঘাটে গিয়ে ওনার বাড়িতে গিয়ে ক্লাস করতাম, ধর্মদা। ওখানে উপেনচন্দ্র যেতেন, গুলিন চ্যাটার্জি, শিবকুমার চট্টোপাধ্যায়, ওনার ক্লাসে আমি গিয়ে বাজাতাম। শিবকুমার চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে বাজাতাম সপ্তাহে 2 দিন, বৃহস্পতিবার রবিবার। সেই সূর্যে সুজিত কাকার সঙ্গে আমি কাকা বলতাম, মাস্টারমশাইও বলতাম। আমার সঙ্গে খুবই একটা বড় মর্ম ছিল। আমার বাড়িতে উনি অনেকবার এসছেন, ওনার কাছে শিখেছি। তার কাছে আমি প্রায় বছর 2-3 শেখার পর গুরুজির কাছে গেলাম, পণ্ডিত শঙ্কর ঘোষ। গেলাম, এখানে গিয়ে দীর্ঘদিন আমি প্রায় 14-15 বছর এক নাগারে আমি ওনার কাছে তালিম নিয়েছি। এবং আমার বাড়িতে উনি এসছেন, অনেকবার এসছেন। এখানে শান্তিপুর যখন ক্লাসিক্যাল কনফারেন্স হতো উনি আসতেন, সেই সোর্সে আমার বাড়িতে উনি আসতেন, আমার বাড়িতে উঠতেন, থাকতেন, সারা রাত থাকতেন। তৎকালীন সেই সময়কার যে গান বাজনার পরিধি ছিল, বর্তমান যে পরিধি, অনেক তো পার্থক্য মনে হয়েছে, কি মনে হয়? এখন কেমন লাগে তোমার? দেখো, এখন যেটা হচ্ছে, যত দিন যাবে মানুষ সব তো মডিফাই হবে, না রকম চিন্তা ভাবনা পাল্টাবে। যার যেরাম রুচি, আমি কাউকে এতে কাউকে ছোট করার ব্যাপার নেই। যার যেরাম। তবে সঙ্গীতের একটাই মুদ্রা কথা বুঝি, মানুষকে ভালো লাগাতে হবে। সেই কমার্শিয়াল হোক, ক্লাসিক্যাল হোক, এখনকার রক হোক, যাই হোক, মানুষ যা শুনবে, মানুষ যাকে ভালো বলবে, সেই সাকসেসফুল। আর শিক্ষারও তো একটা মান থাকে। আমি ধরো 2 দিন শিখলাম, শিখে যদি এখন শেখাই, তাহলে তো সেটা একরকম হয়। আর যদি এখন অ্যাচিভ করতে হবে, তো অ্যাচিভ করতে হবে। যদি অ্যাচিভ মানে কি? অ্যাচিভ মানে অর্জন করা। এই অর্জন করতে গেলে কি হয়? অর্জন মানে একটু কষ্টসাধ্য। হঠাৎ করলাম, করে শিখে ফেললাম, তা তো নয়। প্রচুর কষ্ট, মেহনত করতে হয়। তাই হয় না, কষ্ট করলেও হয় না। সেই জায়গায় আমার তো মনে হয় 10% তারা রেওয়াজ করে। 90% এখন যা হয়েছে তাতে হঠাৎ মেরে দেবো, হয়তো রেওয়াজ না করলে হইলো, তা তো হয় না। কিন্তু গুণী জ্ঞানীর কাছে ধরা পড়ে যাবো আমি হয়তো ফাঁকি দিয়ে করবো। আমাদের গুরুজি বলতেন যে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 থেকে 10 একভাবে উঠতে হবে সিঁড়িতে। তার মধ্যে 2, 3, 4টে যদি তুমি গ্যাপ দিয়ে যদি যাও, তাহলে তোমার মাঝখানে গ্যাপ হয়ে গেল, শিক্ষাটা পরিপূর্ণ হলো না। সেই জন্যে শিক্ষাটা সেইভাবেই করতে হবে। আমি তাদের বলবো, যারা এখনকার যারা শিখছে, তারা যার কাছেই শিখুক, পরিশ্রমটা করতে হবে। পরিশ্রম ছাড়া কিছু হবে না। এবং মিউজিক জিনিসটা শুধু তবলা বাজালাম,
শুধু গান শিখলাম তা তো না, সব রকম শিখতে হবে, শুনতে হবে, শেখার থেকে শোনা দরকার। যত যে শুনবে, কান তৈরি করতে হবে, কান কান যার আছে যত ভালো সে তত তার সেন্স তত বাড়বে, শিখতে হবে এইভাবে। আর তোমার বাড়িতে তো বহু গুণী জ্ঞানী শিল্পীরা এসেছিলেন, হ্যাঁ, কারা কারা এসেছিলেন? আমার বাড়িতে আমার বাবার কৃপায়, আমার বাবার জন্যে ধরো মোটামুটি আমার গুরুজি তো বহুবার এসছেন। হ্যাঁ, প্রসূন বন্দ্যোপাধ্যায় এসছেন, হ্যাঁ, প্রসূন মেয়ে এসছেন, তারপরে তন্ময় দা এসছেন, হ্যাঁ, তন্ময় ঘোষ। হ্যাঁ, তারপরে রামকুমার চট্টোপাধ্যায় অনেকবার এসছেন, আমার বাবা তার কাছে তালিম নিত। হ্যাঁ, এখানে রামকুমার চট্টোপাধ্যায় আসতেন, ওই বিশ্বজিতের শ্বশুর সুবোধ মিত্র মশাই বাড়িতে আসতেন, তখন সেই থেকেই আমার বাড়িতে উনি আসতেন, অনেকবারই এসছেন। ওনার ছেলে শ্রীকুমার চট্টোপাধ্যায় এসছেন, হ্যাঁ, হরিমন্ত শুক্লা এসছেন। হরিমন্ত শুক্লার বাবার কাছে, হরিহর শুক্লার কাছে আমার বাবা গান শিখতো, সেই সরষে একটা ওদের সঙ্গে একটা সম্পর্ক ছিল। হ্যাঁ, এইভাবে মানে এই সঙ্গীতের পরিধি বিশাল তোমাদের। হ্যাঁ, অনেকেই এসছেন এখানে। হ্যাঁ, যেমন শ্যামল চ্যাটার্জি সেতার বাজান, শ্যামল লাহিড়ী, হ্যাঁ, অনিন্দ্য চট্টোপাধ্যায় এসছেন আমার বাড়িতে একবার, এখানে এসেছিলেন একটা অনুষ্ঠান, আমাদের শিল্পী অনুষ্ঠান। সেদিন আমার মানে মানে কি বলবো, আমার ঈশ্বরের কৃপা, ওনার মতো একটা ভগবান আমার বাড়িতে এসছেন, আমার গুরুজি এসছেন। তারপরে আমি তখন খুব ছোট, তখন কুমার বোস মানে বিরাট মানুষ, ওনার বাবা আর কি বিশ্বনাথ বসু একবার এসেছিলেন, বহুদিন আগে আমার বাবা নিয়ে এসছেন তখন। হ্যাঁ, এখানে কংগ্রেস অফিস যখন ছিল পুরোনো, উনি ওখানে বাড়াতে এসেছিলেন, তখন আমার বাবা ওনাকে নিয়ে এসেছিলাম আমার বাড়িতে। কুমার বোসের বাবা, কুমার বোসের বাবা বিশ্বনাথ বসু তখন আমি ছোট, খুবই ছোট, তখন এসেছিলেন, বহু বছর আগে, অন্তত 50-52 বছর আগে এসেছিলেন। শান্তিপুরে তোমার কাছে যারা শিখেছে, বহু যারাই শিখেছে তারাই এখন প্রতিষ্ঠিত, তারাই প্রত্যেকে শেখাচ্ছে, তাদের কাছ থেকে তালিম আমরাও পেয়েছি। সকলেই তো তোমার কাছে ম্যাক্সিমাম করেছেন। সেটা ঈশ্বরের কৃপা, তারা আমাকে ভালোবাসে, আসে, জোর করে কিছু করে না, আমি করিনি, আমাকে ভালোবাসে, আমার কাছে এসছে। আমি চেষ্টা করি, আমি কিছুই জানি না, আমি যেটুকু পারি আমি দেখাই আর কি। হ্যাঁ, গুরুর কৃপায় আমি কিছুই জানি না। সেটাই। আর এই যে গান বাজনার যে পথ, এই পথ অনুসরণ করতে গেলে কি করতে হবে বর্তমান প্রজন্মকে? কোনো বর্তমান হোক, অতীত হোক, ভবিষ্যৎ যাই হোক, হ্যাঁ, মেহনত করতে না পারলে কিচ্ছু হবে না, মেহনত না করে কিছু হয় না। সে যে কোনো গানই হোক, যে কোনো বাজনা হোক, যে কোনো নাচ হোক, হ্যাঁ, হঠাৎ করে তুমি হয় না, আসতে পারো না, ওই রেওয়াজ করতে হবে, সেটাকে ভাবতে হবে, শুনতে হবে, এবং ঠিক ভালো গুরুর সান্নিধ্য লাভ করতে হবে, নাহলে তো হবে না। না, ঠিকই তাই। তোমার তুমি অনেক কিছু কম্পোজিশনও তো তুমি করেছো তবলা? হ্যাঁ, করি, কম্পোজিশন করি। শোনাবে? এইটা আমি আমার গুরুজির প্রথম যখন আমি শিখতে যাই, গুরুজি এটা দিয়েছিলেন, এই একটা রেলা, গুরুজি কম্পোজিশন আমাকে শোনায়। এই যে কম্পোজিশনে তুই বাজালে, এটা রেলা, এটা রেলা, এবং কি মিষ্টি বাণীগুলো, বলগুলো, মানে শঙ্করজির যে সমস্ত টাফ, ওনার কম্পোজিশন ভীষণ টাফ, ভীষণ টাফ, মানে ফারুকাবাদ ঘরানারই, কিন্তু ওনার কম্পোজিশন গুলো একটু অন্যরকম ভাবে। যেমন একটা ছোট্ট একটা তিয়াই শোনায় ওনার, তিন তিন না তেতে ধিন দিন দা দা দিন দিন দা দা দিন দিন দা না তিন তিন না তেতে ধিন দিন দা ধাতি গতে তে দাগতে তে ক্রেতে দাদা তি দাগতে না কত দান দান দা
ধাকে তুই নাকে ধা নে ধা নে ধা ধাকে তুই নাকে ধা ধা ধা, ধা নে, ধা, নে, নে। তিন, 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 ধা। क्या है धाकर तक ढूंढ रहे थे कि तेरा अन्य ता धा कर दा दिन धा का ते गिन ना ता गिन धा कर दा ते दान दान धा कर दा ते ता ने कर दा ते दान दान धा क्या बात, क्या बात। হ্যাঁ। তো এই হচ্ছেন আমাদের শান্তিপুরের বাপিদা। বাপিদার কাছ থেকে যারা যারা তবলার তালিম পেয়েছেন, যেমন উদাহরণস্বরূপ কমলাক্ষ বঙ্গ। কমলাক্ষদার কাছে আমার তবলার শিক্ষা প্রথম শুরু হয়েছিল কমলাক্ষদার কাছ থেকে, এবং পরবর্তীতে সুবীর মুখার্জি এবং তারপরে উস্তাদ সাবির খানের কাছে আমি গিয়েছিলাম, তালিম পেয়েছি। আমার এখনো মনে আছে কলা মন্দিরে একটি প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামে তোমাকে একটা বই দিয়েছিলাম। আমার কাছে এখনো আছে। হ্যাঁ, সেই কলা মন্দিরে প্রোগ্রাম হচ্ছেন এবং পণ্ডিত শঙ্কর ঘোষকে নিয়েই সেই প্রোগ্রামটা, সম্ভবত তার 50তম কিছু একটা বার্ষিকী একটা হয়েছিল। দেশের সমস্ত তবলা বাদকরা, বিখ্যাত পণ্ডিতজিরা, ওস্তাদজিরা সেই কলা মন্দিরে সেই অনুষ্ঠানে সকাল থেকে রাত পর্যন্ত আধ ঘন্টা 1 ঘন্টা বাজিয়েছিলেন। এবং শঙ্করজি বসে আছেন ভেতরে। যেহেতু কলা মন্দিরের ঘর এসি, ঠান্ডা লাগছে আমার, বাইরে আসছি, মাঝে মধ্যে বাইরে চলে আসছি। আর সেই সময় শঙ্করজি বাইরে এসছেন, বাথরুমে যাবেন। আমাকে দেখেই উনি বলেছিলেন, এবার পাজামার দড়িটা উনি গিট পড়ে গেছেন, এ বাবা আমাকে দেখ তোর পাজামার গিটটা খুলে যেত। এবার সেই সময় আমি হ্যাঁ হকচকিয়ে গিয়ে হ্যাঁ জেলু বলে সঙ্গে সঙ্গে পাজামা দড়িটা খুলে দিয়ে আমি বাথরুমে নিয়ে গেলাম ধরে ধরে। স্বাভাবিক বয়স্ক মানুষ, ধরে নিয়ে গেলাম, বলুন না না ঠিক আছে যেতে পারবো। তারপরে তিনি বেরিয়ে এলেন, আবার তাকে নিয়ে গিয়ে বসালাম। যেহেতু সুবিধার কাছ থেকে আমি তখন শিখেছি, এবং যে কারণে আমার গুরুর গুরু, হ্যাঁ, সেই কারণে আমি প্রণাম করলাম। এবং কি ভালো ব্যবহার ছিল। শুনেছি যে তার অনেক সময় অনেক কথাবার্তা উনি বলতেন, মানে অনেক রুড ভাবে বলতেন। তো সেই সময় সেই তুমি যখন নিতে। একটা ঘটনা বলি। হ্যাঁ। একবার শান্তিপুর ক্লাসিক্যাল কনফারেন্স যখন হচ্ছে, তখন গুরুজিকে আমি আনতে গিয়েছি। তা উনি টাইম টু টাইম 4টে তো 4টে, মানে 1 মিনিট এদিক না ওদিক নয়, 4টের সময় দাঁড়িয়ে আছি ফ্ল্যাট, ওনার কবি রোডের ফ্ল্যাট থেকে উনি নামলেন। এইবার ওনার যে জল দেয়, সেই জলের বোতলটা আমি নিতে ভুলে গিয়েছি। তা ওনার এক ছাত্র ছেলে ছিল, আমি আর গুরুজি গাড়িতে উঠেছি। গাড়ি খানিকটা চলে এসছে, আসার পর তো একবারে বললাম আমার জল খাবো, জলের বোতলটা, জলের বোতল তো নেই। গুরুজি কোথায় গেল, কোথায় গেল, তুই তুলিস নি? আমাকে তো সেটাই হবে গালি গালা, হ্যাঁ ভেঙে ফেলো হ্যান ত্যান, তুই জল জল কি হলো আমার জল? হ্যাঁ বুঝি গাড়ি ঘোড়া, আমি এখনই যাবো বাড়ি থেকে জল আনবো, অনেকটা চলে এসছি। না তুই গাড়ি ঘোড়া, আমি দাঁড়ান। একটা দোকানে এসে জল কিনতে, জল কিনছি মানে জল কিনছি মানে কিনবো, জল কিনবো। আবার জল কিনবি, জল টাকাটা কে দেবে? আমি দেবো টাকা। তুই টাকা দিবি মানে? আরে বাবাকে জল খাবো আমি বলছি তখন, আমি আমার বাবাকে জল খাবো, গুরু আমার বাবা, তাই এতে আমার কি হবে? হ্যাঁ তোর খুব টাকারই হয়েছে। হ্যাঁ তা মনে আছে আমি জল কিনেছি, তাহলে 1 পেটি নেবো, 1 পেটি নেবো, একটাই নে। তা উনি যখন আসছেন, তা তখন সমস্যা ঠান্ডা হয়ে গেলেন, জল খেলেন। এবার আমার বাড়িতে উনি ঢুকছে, আমার মাকে বলছে, তখন আমার মা বেঁচে, তো আজকের কথা নয়, আজকে জল কিনিয়েছি, জল কিনে দিয়েছে। খুব বকেছে, বলে ঠিক করছেন। আমার মা বলছে ও খুব ভুলে যায়। হ্যাঁ মানে মানুষ ভীষণ ভালো ছিলেন, রেখেছেন, কিন্তু ওনাকে ঠিক মতো করলে ঠিক করলে আবার মাটির মানুষ, মানে ঋষিতুল্য মানুষ। সেটাই তো এবং শিল্পী হতে গেলে ভালো মানুষ হতে হয়, ভালো মন হতে হয়, ভালো মন হতে হয়। আর ভালো মন মানসিকতা না হলে
ওই বলে না যে পুয়োর ব্যাংক কুয়োতেই থাকে, আমরা দেখি বর্তমান সমাজে বহু এমন আছে। অতএব যারাই গান বাজনা করুক, যারাই গান বাজনা করছে, অন্তত মন মানসিকতা একটু ভালো হোক, এটাই আমাদের সকলেরই চাওয়া পাওয়া। আর কিছু স্মৃতি তোমার তোমার সঙ্গীত জীবনের শান্তিপুরের ক্ষেত্রে? আর স্মৃতি কি আছে, স্মৃতি অনেক স্মৃতি বলা যায়, কি স্মৃতি বলবো এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না। তুমি তো বহু জনের সঙ্গে বাজিয়েছো, বাজিয়েছি, অনেক সময় বাজিয়েছি। মনে আছে কারো সেরকম কোনো শিল্পীর সঙ্গে? হ্যাঁ বাজিয়েছি। আমি এখানে আমি শান্তিপুরে সবার সঙ্গে বাজিয়েছি। তারপরে আমি যখন কলকাতায় যেতাম, আমি যেমন শ্যামলচাঁদের ঘরে আমি দীর্ঘদিন যেতাম, বাজিয়েছি। প্রসন্ন ঘরে যেতাম, বাজিয়েছি। শরৎ দত্তর সঙ্গে অনেক জায়গায় প্রোগ্রাম করেছি আমি। শিবকুমার চট্টোপাধ্যায় আমার মানে রানাঘাটের যে শিবকুমার চট্টোপাধ্যায় ভীষণ গুণী মানুষ, ওনার আমি বাজাতাম এবং কয়েক জায়গায় বাজিয়েছি ওনার সঙ্গে। হ্যাঁ, এছাড়াও অনেকের সঙ্গে বাজিয়েছি। আর অকিঞ্চন দে মানে তোমার বাবা শান্তিপুরে একজন সঙ্গীত জগতের একজন প্রখ্যাত ব্যক্তি ছিলেন। বাবার সান্নিধ্যে থেকে তুমি তো শুধু তবলা শিক্ষা নেওয়া নয়, তোমার সঙ্গীতটাও তোমার ভেতরে আত্মস্থ হয়েছে। কি করে হলো? কি বলতো, সঙ্গীতটা না জানো, আমি তো তবলা বাজাই, সঙ্গীতকার হতে গেলে কিন্তু ভালো গানটাকে ভালো বুঝতে হবে, তবে ভালো সঙ্গীতকার হবে। আমার গুরুজি বলতেন, জানবি সঙ্গত করা সব থেকে শক্ত। গুরুজি সব থেকে উনি বলতেন যে গানের সঙ্গে সঙ্গত করা সব থেকে শক্ত। ক্লাসিক্যাল অনেকে বাজায়, তৈ অনেক হয়তো সেতার শরৎ নাচে বাজাচ্ছে, কিন্তু সব থেকে উনি বলতেন যে গানে বাজানো সব থেকে শক্ত। গানটা ভালো করে না বুঝলে গানে বাজানো খুব শক্ত। ঠিকই। আর একটা কথা তোমার কাছে জানতে চাই, যে যারা গান বাজনা যারা করে সেইভাবে প্রত্যেকের জীবনেই ঘাত প্রতিঘাত আসে, যারা সঙ্গীত যারা করে। তোমার জীবনেও কি এমন ঘাত প্রতিঘাত? হ্যাঁ নিশ্চয়, প্রচুর, খুব স্ট্রাগল করে মানুষ। আমি গুরুজি কাছে শিখতে যেতাম, আমি নিজে একটা ব্যবসা করি, ছোটখাটো চায়ের ব্যবসা করি। হ্যাঁ, মাল আনতাম, এখন আমার ট্রান্সপোর্টে আসে। হ্যাঁ, প্রচুর কষ্ট করেছি, টিউশনি করে আমার গুরুজির টাকা আমাকে জোগাড় করতে হতো, চিরকালই আমি এইভাবেই করেছি। হ্যাঁ, তখন গুরুজি মাইনে কম, তাহলে তখনকার সময় মাইনেটা কম নয়, তখনকার সময় জোগাড় করা। হ্যাঁ, টাকা তো দিতে হবে, গুরুদক্ষিণা তো দিতে হবে, গুরুদক্ষিণা ছাড়া তো হয় না। আর আমাদের এখানে যারা আমরা গান হয়, বেশিরভাগ আমরা চাকরি বাড়িও করি, আমরা এইভাবেই করতে হয়, আমাদের টিউশনি করে ব্যবসা করে এসব করে করতে হয়। আমাদের বেশিরভাগই সবাই কজনের চাকরি করে, ভালো এস্টাবলিশ। হ্যাঁ, তবে ভালো আছি, গান বাজনা করি। সবথেকে বড় কথা, অল্পে সন্তুষ্ট হতে হবে। হ্যাঁ, শান্তি তো তাই সন্তুষ্টি থেকেই শান্তি, তাই না? চাহিদা বেশি হলেই শান্তি। এখন প্রত্যেকের যেটা হয়, চাহিদাটা বেশি হয়ে যায় অনেক কিছু। তবে গান বাজনা করলে একটা কি, যেটা হয়তো অন্য চাকরি বাড়ি করলে হয়তো আমরা পেতাম না, আমি পেতাম না। আমার এই যে 5 জন জানাশোনায় যে পরিচিতি, এক ডাকে তোরা যে ভালোবাসিস আসছিস, হ্যাঁ, এটা তো আমি পেতাম না কোনো। এই এত আমার বাড়িতে মানুষজন আসছে, গান বাজনা করি বলেছি, এছাড়া আমার ক্যাপিটাল কিছুই তো নেই, খালি আর কিছু। নিশ্চয় এসছি, নিশ্চয়ই চলে যাবো, কিন্তু এইটুকু করি বলেই বহুজন ডাকে যাই, ভালোবাসি। এই ছোট থেকেই আমাকে ডাকে, সকালের সময় সুসম্পর্ক, তার সময় অসম্ভব নেই, জানিস তো। একদম শেষের মুহূর্তে আমরা অনুষ্ঠানের, কারণ হয়তো স্বাভাবিক যে একদিনে সব কথা হয় না, একদিনে অনেক কিছু বাদ পড়ে থাকে। আমরা পরবর্তী আবার কোনো দিন কোনো সময় বাপিদাকে নিয়ে বসবো, যে আলোচনা, যে কথা আমাদের মধ্যে আজকে হলো না, উঠে এলো না, সেগুলো হয়তো পরবর্তী কোনো দিন তুলে আনার চেষ্টা করবো। একটা টুকরা বাজিয়ে শেষ করি। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি একটা গুরুজির টুকরা বাজাই। হ্যাঁ, একটা বাজাই। ধা দিন দিন না, ধা দিন দিন না, না দিন দিন না, দিন দিন না। প্রাণ দা কত তাকি ধান ধা গে 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 দা ধান দা গদ্দি কত দা কত 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 দা কত গে কত গদ্দি নে ধা দিদি কত দা কত গে কত গদ্দি নে ধা দিদি কত দা কত গে কত গদ্দি নে ধা দিদি কত দা। তাহলে
আজকের মতন এই অনুষ্ঠান বা আজকের মতন এই ঘরোয়া আড্ডায় সমাপ্তি করতে হয়। আজকে আমাদের মধ্যে ছিলেন সুমিত দে, বাপিদা। পরবর্তী কোনোদিন অন্য কোনো শিল্পীর সঙ্গে আজকে এরকম ভাবেই বসবো আড্ডায়। আজকের জন্য নমস্কার।